হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এচেক। আজ তোমাদের এই ভিডিওতে মানবীয় ভূগোলের জনসংখ্যা যে চ্যাপ্টার যা রয়েছে তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-তে, সেটি ইন ডিটেল অ্যানিমেটেড নোটের দ্বারা আমরা ডিপ ডাইভ করব এবং এমসিকিউ রিলেটেড সমস্ত ব্যাখ্যা পড়ে নেব। এই ক্লাসটি যদি তোমরা ভালো মতো করে নাও তাহলে কোনো এমসিকিউ তোমাদের বাদ যাবে না, একেবারে ইজি হয়ে যাবে ক্লাসটি। চলো শুরু করি এই ইন্টারেস্টিং ক্লাসটি, যেখানে আমরা জনসংখ্যার যে সব থেকে বেসিক জিনিস সেটি হচ্ছে জনমিতি মানে ডেমোগ্রাফি, সেটা উৎপত্তি হলো কোথা থেকে। ডেমোগ্রাফি কথাটি প্রথম ইউজ করেছিলেন 1855 সালে বেলজিয়াম পণ্ডিত আচিল গুইলার্ড। আচিল গুইলার্ড প্রথম এই ডেমোগ্রাফি শব্দটি ব্যবহৃত করেন, বেলজিয়ামের ছিলেন তিনি। এই যে সালটি এটি ইম্পর্টেন্ট নয়, কিন্তু নামটি ইম্পর্টেন্ট এবং কোথা থেকে ছিলেন এটা ইম্পর্টেন্ট। ডেমোগ্রাফি কথাটিকে যদি আমরা ভেঙে নিই তাহলে প্রথমে পেয়ে যাচ্ছি আমরা ডেমোস কথাটি, যেটি একটি গ্রিক শব্দ। গ্রিক শব্দ এই ডেমোসের মানে হলো মানুষ বা জনসংখ্যা। গ্রাফিয়া মানে হচ্ছে লেখা, অঙ্কন অথবা বর্ণনা। তবে মানুষ বা জনসংখ্যা বর্ণনা অথবা লেখাকে বলা হয় ডেমোগ্রাফি, যেটি মানে হলো জনসংখ্যার বর্ণনা। ওকে, তো জনমিতি কথাটি প্রথমে কে ইউজ করেছিলেন? আচিল গুইলার্ড। এবার জনমিতির তথ্য সংগ্রহর পদ্ধতি। জনমিতি জিনিসটি কি, একদম সিম্পলি যদি বলি আমি, মানব সংখ্যা, মানুষদের গোনা হচ্ছে এই জনসমিতি অথবা জনমিতি। এরপরে এটি ভারতবর্ষে অথবা গোটা বিশ্বে কি করে মানব গণনা হয় সেটি আমরা বুঝবো। প্রথমে হচ্ছে নিবন্ধীকরণ মানে রেজিস্ট্রেশন। মানুষ যখন জন্ম নিচ্ছে তখন বার্থ সার্টিফিকেট, যখন সে ভোট দিতে যাচ্ছে ভোটার কার্ড, যখন সে ম্যারেজ করছে অথবা বিয়ে করছে সে ম্যারেজ সার্টিফিকেট, এবং মানুষ যখন মারা যায় ডেথ সার্টিফিকেট। তাহলে মানুষের গণনা এভাবে সরকার কিন্তু রাখছে। এগুলি হচ্ছে মানব গণনার জন্য। তার সঙ্গে আদমশুমারি, যেটাকে ইংলিশে বলা হয় সেন্সাস, মানে প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে, ভৌগোলিক অঞ্চলে প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে জানা হয় যে আপনাদের বাড়িতে কতজন আছে, কতজন মেয়ে আছে, কতজন ছেলে আছে, কে কাজ করে, সমস্ত ডেটা নেওয়া হয়। সেটিকে বলা হয় আদমশুমারি এবং সেন্সাস। ঠিক আছে, এবার নমুনা সমীক্ষা সব থেকে ইন্টারেস্টিং। এমন কোনো এরিয়া আছে যেখানে এই সরকারি দপ্তরের বাবুরা অথবা সরকারি দপ্তরে কোনো লোকই সেখানে পৌঁছতে পারবে না। সেখানে তাহলে সেই গ্রামে কতজন মানুষ আছে, কতজন মহিলা আছে, কতজন পুরুষ আছে, বাচ্চা কতজন আছে, সেগুলো জানবে কিভাবে? সেগুলোতে একটা আইডিয়া করা হয়। সাপোজ সেই গ্রাম থেকে কোনো একদিন কোনো একটা লোক এলো, কোনো একটি মানুষ এলো, সে তার কাছ থেকে শোনা যায় যে তোমার গ্রামের মধ্যে কতজন আছে, 80 জন আছে, 80 জন আছে, সেটা লিখে রাখা হলো। কতজন পুরুষ আছে, কতজন মহিলা আছে, সেগুলো গণনা করে একটা আইডিয়া লিখে রাখা হলো। সেটাকে বলা হয় নমুনা সমীক্ষা, যেটাকে ইংলিশে বলে মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে। ইম্পর্টেন্ট রয়েছে এমসিকিউ এর জন্য। চলো, বুঝতে পারলে। এরপর জনমিতির শাখা ও পরিধি, যেগুলো তোমাদের এমসিকিউ এ তো ইম্পর্টেন্ট নেই, বাস একটু জেনে রাখো যে জনসংখ্যা কিভাবে জানা হয়। বর্ণনামূলক জনমিতি, যেটাকে বলা হয় ওই যে সেন্সাস, যে বাড়ি বাড়ি গিয়ে বর্ণনা নিয়ে একদম সেটাকে ডেটা স্টোর করে রাখা। তুলনামূলক মানে একটি এরিয়ার সঙ্গে আরেকটিকে তুলনা করা। ব্যাখ্যামূলক, যেখানে ওই একই মানব এবং সেই গাছপালা সম্পদের ধরে না অনুপাত, সেগুলোকে আমি ডিটেলে বোঝাবো। ঐতিহাসিক মানে সেই অঞ্চলে আগে কতজন মানুষ ছিল এবং 10 বছর পরে কতজন মানুষ আছে সেটি। জনমিতির সঙ্গে কিন্তু আরও কয়েকটি জিনিসের সম্পর্ক রয়েছে, যেমন জনমিতির অর্থনীতির সঙ্গে সম্পর্ক রয়েছে। যেমন ধরে নাও কোনো এক শহরে, অর্থাৎ কলকাতা আমি ধরে নিলাম, সেই কলকাতা শহরে 1 কোটি জন মানুষ থাকে, 1 crore, কিন্তু সেখানে কাজ করে 50 লাখ জন মানুষ। মানে 50 লাখ জন মানুষ কাজ করছে 1 কোটির মধ্যে। তাহলে কতজন বসে রয়েছে একদম 50 লাখ মানুষ, এবং কাজ করছে 50 লাখ মানুষ। তো এই যে 1 কোটি মানুষের মধ্যে 50 লাখ মানুষ কাজ করে দেশের অর্থনীতিকে কত ওপরে নিয়ে যাচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে নাকি আস্তে আস্তে নিচে ডাউন যাচ্ছে, সেটাই একটি অর্থনীতিবিদ কিন্তু স্টোর করে রাখে। তারপর রাশিবিজ্ঞান মানে গণিতজ্ঞরা, তারা দেখে যে কোনো এরিয়ার মধ্যে 1 কোটি জন মানুষজন তো আছে কলকাতার মধ্যে, সেখানে নারী কত আছে, পুরুষ কত আছে। ধরে নাও 60% পুরুষ আছে আর 40% নারী আছে। তো এই যে অনুপাতটা, এটা রাশিবিজ্ঞানে স্টোর করা হয়। এরপর জনমিতি এবং মানবীয় বাস্তুবিদ্যা, অর্থাৎ সেই যে কলকাতা এরিয়া, সেখানে ধরে নাও 1 কোটি জন মানুষজন আছে, সেখানে 1 কোটি মানুষজনের জন্য কতগুলি গাছ আছে, ধরে নাও মাত্র 10 লাখটি গাছ আছে।
তো 10 লাখ গাছ থাকার ফলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে নাকি, জলের অসুবিধা হচ্ছে না তো, বা প্রচণ্ড হিট পড়ছে না তো, মানে গরম, বা প্রচণ্ড শ্বাসকষ্টের অবস্থা বা রোগ ছড়াচ্ছে না, সেগুলো মানবীয় বাস্তুবিদ্যাতে স্টোর করা হয়। তারপর জনমিতি এবং সমাজতত্ত্ব, 1 কারোর জন আছে সেখানে, কাজ করছে 50 লাখ জন, তাহলে বসে আছে কতজন? বসে আছেও 50 লাখ জন, কারণ 50 লাখ যদি কাজ করে তাহলে 50 লাখ জন বসে আছে অর্ধেক। তো সেই অর্ধেক 50 লাখ জনের মধ্যে মাথায় খারাপ খারাপ বুদ্ধি আসছে যে তারা ইনকাম করবে কিভাবে। অনেকে চুরি ডাকাতি এগুলো লাভ নেই, অনেকে বেটিং অ্যাপস মানে ধরে নাও কোনো জুয়া টুয়া খেলছে, অনেকে আবার কি করে যে ধরে নাও বসে থেকে মানসিক দুর্দশাগ্রস্ত হয়ে যায়, মানে তাদের মন খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো সমাজতত্ত্ববিদ দেখে এবং দেখে এগুলোকে কি করে ঠিক করা যায়, জনমিতির মধ্যে কিন্তু এগুলোই পড়ে। ওকে, এরপর জনসংখ্যা কি কি ভাবে কন্ট্রোল হয়। কোনো একটা জায়গাতে যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকায় বসবাসকারী হোমোসেপিয়েন্সের সংখ্যা হলো, সেটাকে ভূগোলে বলা হয় জনসংখ্যা, তাই না? মানে কোনো একটা এরিয়াতে কোনো একটা সময়ে, ধরে নাও এখন 2026 চলছে, কলকাতাতে এখন ধরে নাও 10 কোটি জন মানুষ বসবাস করে, তাহলে 2026 অনুযায়ী কলকাতার জনসংখ্যা কত? সেটা হলো কত? বললাম 10 কোটি, ইয়েস। তারপরে জীবন বিজ্ঞানে সেটা কিভাবে দেখা হবে? নির্দিষ্ট স্থানে প্রজাতি ও গোষ্ঠীভুক্ত সমস্ত জীবের একত্র সমাবেশ, মানে সেখানে জীববিজ্ঞানে দেখা হবে কতগুলি সেখানে ধরে নাও কুকুর আছে, কতগুলি বেড়াল আছে, কতগুলি সাপ আছে, কতগুলো কীটপতঙ্গ আছে, সমস্ত কিছুকে ধরে নিয়ে একটা বাস্তুতন্ত্রকে বলা হয় জীববিজ্ঞানে জনসংখ্যা। তারপরে রাশিবিজ্ঞান, রাশিবিজ্ঞানে সেখানে গাছপালা, মানুষ, পশু পাখি, ঘরবাড়ি সবগুলোর অনুপাত করা হয়। আচ্ছা, এগুলো তোমাদের এমসিকিউ ইম্পর্টেন্ট নয়, তবুও তোমাদের বেসিক আইডিয়াগুলো নিয়ে রাখা উচিত। এবার যেগুলো এমসিকিউ ইম্পর্টেন্ট রয়েছে, যেমন আদমশুমারি, আদমশুমারির ইংলিশ নাম কি? সেন্সাস, তাই না? সেন্সাস দেখে রাখতে হবে, CENSUS, কি বললাম? CENSUS, এটা ইম্পর্টেন্ট রয়েছে যে আদমশুমারির ইংলিশ নাম কি, এটা এমসিকিউ আসতে পারে। এবার আদম যে নামটা আছে, আদম শব্দটাও এসেছে আরব থেকে, আরবি একটা শব্দ। তো আর সুমারি যে আছে ফার্সি একটা শব্দ, ঠিক আছে, পারস্য থেকে এসেছে। তো মনে রাখতে হবে যে আডাম মানে হচ্ছে মানুষ, সুমারি মানে হচ্ছে গণনা। তো মানব গণনা অথবা মানুষ গণনাকে বলা হয় আদমশুমারি, বা জনসংখ্যা গোনাকে বলা হয় আদমশুমারি, এটা মানে জনগণনা। ওকে, এরপরে আমরা চলে আসছি। তো এটা বুঝে গেলে আদমশুমারিতে বাড়িতে বাড়িতে গিয়ে ডেটা নেওয়া হয়। প্রথম ভারতের মধ্যে আদমশুমারি কত সালে হয়েছিল? 1872 সালে এটা শুরু হয়, মানে ভারতের মধ্যে কতজন আছে এটা গোনা শুরু হয় 1872 সালে, ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপরে 1881 সালে এটা নির্ধারণ করা হলো যে ভারতবর্ষে প্রতি 10 বছর পর পর নিয়মিত জনগণনা হয়। তারপরে 2011 সাল ঘটলো, 2011 সালে আমাদের ভারতে 15তম আদমশুমারি অথবা সেন্সাস ঘটলো, যেটা ট্যাগলাইন অথবা মোটিভেশনাল লাইন ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এটা আসতে পারে এমসিকিউ এ। ওকে, 2011 সালে জনগণনা স্লোগান তাহলে এটা ছিল। তাহলে 10 বছর পর পর যদি হয়, তাহলে এই 10 বছর পর কত হবে? 2021। 2021-এ কিন্তু কোনো জনগণনা হতে পারেনি বিকজ অফ করোনা, ঠিক আছে, যেহেতু করোনা ভাইরাস এসেছিল তার জন্য সেটা হয়নি। এবার জনঘনত্বের যে গাণিতিক ধারণা, এটা কি? জনঘনত্বটা কি এটুকু বুঝতে হবে। ধরে নাও তুমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছো সেখান থেকে ডান দিকে, অর্থাৎ ধরে নাও পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, চতুর্দিকে 1 কিমি ধরে নাও, চতুর্দিকে 1 কিমি, এবং তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে মধ্যেখানে। তো এই এরিয়ার মধ্যে চতুর্দিকে 1 কিমি, এই এরিয়ার মধ্যে যতগুলো মানুষ রয়েছে সেটাকে বলা হয় জনঘনত্ব। ওকে, তো প্রতি 1 কিলোমিটারে চতুর্দিকের কথা ভাবলে যতজন মানুষ সেখানে থাকছে সেটাকে বলা হয় জনঘনত্ব। তো জনঘনত্ব মানে হচ্ছে মোট জনসংখ্যা ভাগ মোট জমির পরিমাণ। এমসিকিউ এ এটা আসতে পারে। 2011 সালে দেখা গেছে যে জনসংখ্যা ভারতবর্ষে রয়েছে 121 কোটি এবং ক্ষেত্রমান ভারতবর্ষে রয়েছে 31,66,414 বর্গ কিমি। তাহলে বেরিয়ে গেল আমাদের ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমি এই
ডেটাটা তোমাদের মনে রাখতে হবে 2011 সালে কতজন ছিল ভারতের জনঘনত্ব। এরপরে মানুষ এবং জমি অনুপাত, মানুষ যেই এরিয়াতে থাকছে সেখানে জমিটা কতটা কার্যকর, মানে সেখানে বাড়ি বানানো যাবে কিনা, কৃষিকাজ করা যাবে কিনা, সেই জমির সঙ্গে মানুষের অনুপাত করলে সেটাকে বলা হয় মানুষ ও জমির অনুপাত। কোনো একটা জায়গা রয়েছে যেখানে বাড়ি বানানো যাবে না, কৃষিকাজও হবে না, ধরে নাও জমিটিতে বিশাল বড় কোনো একটা পাথর রয়েছে বা পাহাড় রয়েছে, সেই পাহাড়টিতে রাস্তা কাটা যাবে না, সেইগুলো কিন্তু জমির অনুপাতের মধ্যে পড়বে না। বা যেই অঞ্চলগুলো মরুভূমি অঞ্চল বা যেই অঞ্চলগুলো বরফ পড়ে সেখানে বাড়ি বানানো যাবে না, সেগুলো অঞ্চল কিন্তু জমির অনুপাতের মধ্যে পড়বে না। মনে রেখো, মানুষ ও জমির অনুপাতে তাহলে কি, মোট জনসংখ্যা ভাগ মোট উৎপাদনশীল কার্যকরী জমি, মানে যেখানে কৃষিকাজ হবে অথবা বাড়ি বানানো যাবে, সেটাকেই বলা হয় মানুষ ও জমির অনুপাত। এবার কি 2011 সালে দেখা গেছে 121 কোটি তো মানুষ আছে, কিন্তু কার্যকর জমি আছে 28 লাখ। তার জন্য কি হয়েছে, মানুষ ও জমির অনুপাত 428 প্রতি বর্গ কিমি। আচ্ছা, এখানে দেখো কার্যকরী জমি কত বলছে, 28 লাখ, কিন্তু জনঘনত্বতে যদি দেখি এখানে আছে আবার 31 লাখ। মানে বুঝতে পারছো, জনঘনত্বতে যে কোনো জমিকে ধরা হয়, কিন্তু এই মানুষ জমি অনুপাতে সেখানে সেই জমিকেই ধরা হয় যেই জমিতে মানুষ কৃষিকাজ করতে পারবে, বাড়ি বানাতে পারবে। সমস্ত জায়গায় তো পারবে না, সেটা কমে হয়েছে 28 লাখ। মানে 3 লাখের মতো জমি ভারতবর্ষে ইউজ করা যাবে না, এরকম রয়েছে 3 লাখ কিমির বর্গ কিমির মতো জমি। এবার জনঘনত্ব বনাম মানুষ এবং জমি অনুপাত, যেটা আমি তোমাকে বললাম, জমির উৎপাদন ক্ষমতা, এগুলো কিন্তু ধরা হয় না জনঘনত্বের মধ্যে। আর এখানে কিন্তু জমির যেখানে মানুষ থাকতে পারবে সেটাকে ধরা হয়। তথ্যগুলো যে রয়েছে সেগুলো মনে রাখতে হবে। ভারতের জনঘনত্ব 382 বর্গ কিমিতে রয়েছে, মানে 382 জন বর্গ কিমিতে রয়েছে, আর এখানে 428 জন বর্গ কিমিতে রয়েছে। যেহেতু এখানে জমির সংখ্যা কম, কারণ সব জমিতে চাষবাদ করা যায় না। এটি গুণগত ও অর্থনৈতিক সম্পর্ক, এটি পরিমাণগত, মানে মানুষ গুনলেই হলো, আর এটা সেই অর্থনীতির সঙ্গে সম্পর্কিত রয়েছে। ওকে, তো এরপর আমরা নেক্সটে আসছি ভারতের জনসংখ্যা, যেখানে কাম্য জনসংখ্যা কি। কাম্য জনসংখ্যা মানে কোনো একটা অঞ্চলে যতজন মানুষ থাকা উচিত। সাপোজ কলকাতা একটি এমন অঞ্চল যেটি তোমাদের কি মনে হয়, বেশি ক্রাউডেড, মানে বেশি মানুষজন রয়েছে নাকি কম মানুষজন রয়েছে? হ্যাঁ, কলকাতা একটা খুবই ক্রাউডেড এরিয়া, যেখানে জমি কম কিন্তু মানুষ বেশি, তো ওটা কাম্য জনসংখ্যার কিন্তু স্তর পেরিয়ে গেছে। কিন্তু কাম্য জনসংখ্যা বলতে গেলে কি, এমন একটা জায়গা যেখানে সুন্দরভাবে মানুষজন থাকছে এবং সেখানে সম্পদও আছে। ওকে, সম্পদও ঠিকঠাক, মানুষও ঠিকঠাক রয়েছে। যেমন কি, যেমন বলতে গেলে তোমাদের অস্ট্রেলিয়ার নাম নিতে পারো। অস্ট্রেলিয়াকে সবাই যে চেনো, যারা যারা ক্রিকেট দেখো, সেটি একটি আইল্যান্ড, কিন্তু একটা দ্বীপ। সেখানে মানুষজন যতজন থাকে ততটা তাদের জন্য সম্পদ রয়েছে, তাই সেখানকার মানুষ খুবই খুশি, ইনকামও ভালো করতে পারে। কিন্তু ভারতবর্ষে জনসংখ্যা খুবই বেশি, সম্পদ খুবই কম, তার জন্য আমাদের এখানে সব কিছুর দাম বেশি এবং সব জমির দাম বেশি, মানুষ সহজে জমি পায় না, তার জন্য এখানে কিন্তু কাম্য জনসংখ্যার লিস্টে ভারতবর্ষ পড়ে না। ওকে, একটি কাম্য জনসংখ্যার দেশ যদি তুমি বলো, ইথিওপিয়া আছে, অস্ট্রেলিয়া আছে। ফার্স্ট এই কাম্য জনসংখ্যা, এই ওয়ার্ডটি ইউজ করেছিলেন অধ্যাপক এডউইন ক্যানন 1941 সালে, তিনি এটি প্রথম করেছিলেন ইউজ। তো যদি বলা হয় কাম্য জনসংখ্যার প্রবক্তাকে, তাহলে অধ্যাপক এডউইন ক্যানন। কাম্য জনসংখ্যাকে জিয়ারম্যান বলেছিলেন কাম্য জনসংখ্যা হলো আদর্শ মানুষ এবং জমির অনুপাত। এরপর এলো জনকীর্ণতা। জনকীর্ণতা মানে হচ্ছে সম্পদ এখানে কম কিন্তু জনসংখ্যা বেড়ে গেছে। যেমন ভারতবর্ষের কথাই আমি বললাম, সম্পদ মানে জমি কিন্তু অনেক কম এবং মানুষজন এত উপচে পড়েছে যে মানুষ একদম ঘিঞ্জি হয়ে থাকে, খুব বেশি জনবসতিগুলো কাছাকাছি থাকে, ঠিক আছে? তো এটাকে বলা হয় জনকীর্ণতা। যেমন বাংলাদেশ, ভারতবর্ষ, চীন, জাপান, এরা জনকীর্ণতার লিস্টে পড়ে। মানে একটা এরিয়াতে মানুষ একদম এভাবে বসবাস করে, একদম পাশাপাশি একদম, সেটাকে বলে জনকীর্ণতা। আচ্ছা, সিকিম যে আছে, সিকিম যে এরিয়াটা আছে, সেটা কি জনকীর্ণতার মধ্যে পড়ে? একদমই না। সিকিম কিন্তু তুমি দেখতে পারবে 20টা বাড়ি রয়েছে, তারপরে 1 কিলোমিটার পর গিয়ে তুমি 20টা বাড়ি পাবে।
তারপরে আরও 1-2 কিলোমিটার পরে গিয়ে 20টা বাড়ি পাবে। তো সেখানে কি হয়, জনস্বল্পতা ঘটে। স্বল্প মানে অল্প বোঝায়। তো জন সেখানে অল্প কিন্তু সম্পদ অনেক বেশি, মানে জমি আছে কিন্তু মানুষজন নেই, যেহেতু ঠান্ডা এবং রাস্তা খারাপ এবং অনেক উপরে থাকতে হয়, তো মানুষজন সেখানে থাকতে পছন্দ করে না। আর উপরে সব থেকে বড় কথা, ওখানে শুধুমাত্র সেখানে স্থায়ী বাসিন্দারাই থাকতে পারবে। কোনো বাঙালির ইচ্ছা হলেও সেখানে গিয়ে বাড়ি বানাতে পারবে না সেখানকার নিয়ম অনুযায়ী। ওকে, এরপরে জনস্বল্পতা, যেটা আমি বোঝাচ্ছি সিকিম এরিয়াটার কথা অথবা দার্জিলিং এরিয়াটার কথা, যেখানে মানুষজন অল্প রয়েছে কিন্তু সম্পদ ভারী হয়ে গেছে, মানে বেশি আছে। সম্পদ সেখানে বেশি, সেখানে জমি আছে, চাষযোগ্য জমি আছে, বসবাসের স্থান আছে, কিন্তু সেখানে জনসংখ্যা বেশি নেই, সেখানে কমজন মানুষ বসবাস করে। যেমন তুমি বলতে পারো অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, এখানে অনেক বেশি সম্পদ আছে, জমি আছে, খনিজ তেল আছে, সেখানে বাসযোগ্য চাষযোগ্য জমি আছে, কিন্তু সেখানে মানুষ কম, সেটাকে বলা হয় জনস্বল্পতা। তাহলে ইম্পর্টেন্ট এই এমসিকিউগুলো আসতে পারে, জনস্বল্পতার 3টি দেশের নাম বলো। তাহলে এই 3টি দেশের নাম তোমাদেরকে সেখানে অপশনে দেওয়া থাকবে, তোমাদেরকে লিখতে হবে। ভুল করে ভারত চীন যদি লিখে দাও তাহলে হয়ে গেল। কঙ্গো, আমাজন অববাহিকা এগুলো কিন্তু জনস্বল্পতার লিস্টে পড়ে। কঙ্গো আর অ্যামাজন এগুলো নদীর অববাহিকা অঞ্চলগুলো, মানে নদীর যেদিক দিয়ে যাচ্ছে সেখানে বিশাল বড় বড় ফরেস্ট রয়েছে। সেই ফরেস্ট এরিয়াগুলোতে জনস্বল্পতা আছে, কিন্তু সেখানে সম্পদ অনেক বেশি আছে, খনিজ তেল আছে, কয়লা আছে এবং অন্যান্য সেই গাছপালা আছে, যেখান থেকে মানুষজন অনেক কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে। কিন্তু মানুষ সেখানে যেতে পারে না, কারণ অনেক নিয়ম, অনেক রুলস আছে, ফরেস্ট আছে, অনেক বিষাক্ত জন্তু জানোয়ার ওখানে আছে, তার জন্য হয় না। তো মনে রাখতে হবে জনস্বল্পতার লিস্টে কিন্তু কঙ্গো এবং আমাজন অঞ্চলটাও পড়ে। বিশ্ব জনসংখ্যার বন্টন। এবার একটা জিনিস তোমাদের ইন্টারেস্টিং আমি বলি, যে এই যে তোমরা রেখাটা দেখছো, এখানে আমরা মূলমধ্য রেখা আঁকি। মূলমধ্য রেখা, এই যে একটা রেখা আছে, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। এই রেখার মধ্যে পৃথিবীর 90% মানুষ থাকে। মানে এই যে বড় রেখা বরাবর এই বক্স এঁকে দিলাম, এই বক্সের মধ্যেই পৃথিবীর 90% মানুষ থাকে। 90%, মানে আমাদের পৃথিবীতে এখন বর্তমানে সেন্সাস অনুযায়ী জানা গেছে 800 কতজন রয়েছে, মনে হয় 814 কোটির মতো মানুষজন রয়েছে পুরো পৃথিবীতে। 814 কোটির মধ্যে 90%, মানে প্রায় 700 কোটি মানুষ অথবা 750 কোটি মানুষ এই এরিয়ার মধ্যেই থাকে। তাহলে বাকি 10%গুলো এই নিচের দিকে থাকে বা ওপরের এই অঞ্চলগুলো বরফাবৃত অঞ্চলগুলোতে থাকে। ঠিক আছে, সেটাই বলা হয়েছে। দেখো 90% মানুষ 10% স্থলভাগে থাকে, এই 10% স্থলভাগে থাকে। ঠিক আছে, আর 10% মানুষ এই যে বড় অঞ্চলগুলো এগুলোতে থাকে, এই ওপরের অঞ্চলগুলো, সেই দুর্গম অঞ্চল যেগুলো 90% সেগুলোতে থাকে। কেন দুর্গম? কারণ হচ্ছে এগুলো তো যাওয়া অনেক মুশকিল, এই ভারত থেকে এত দূর গেলে অনেক মুশকিল, আর এই অঞ্চলে থাকা তো একদম ইম্পসিবল। এগুলো হচ্ছে বরফাবৃত অঞ্চল, এগুলোতে মানুষ 10% থাকে। 10% মানুষ মানে সেই ধরে নাও মাত্র 70 থেকে 80 কোটি জন মানুষজন এখানে থাকে, আর বাকি 700 কোটি বা 750 কোটি মানুষ এই এরিয়ার মধ্যেই থাকে। ঠিক আছে, জাতিপুঞ্জের হিসাব অনুযায়ী, আচ্ছা এখানে দেওয়া আছে 816.20 কোটি মানুষ রয়েছে। 2024-এ একটা সেন্সাস হয়েছে, সেটাতে জানা গেছে 816.20 কোটি মানুষ আমাদের পৃথিবীতে রয়েছে। তার মধ্যে 90% মানুষ উত্তর গোলার্ধে থাকে। আচ্ছা, উত্তর মানে হচ্ছে মাথার দিকটা, মনে রাখবে ম্যাপের মাথার দিকটা কি উত্তর। তাহলে আমি এইভাবে দাঁড়ালাম এবং এখানে পৃথিবীকে ভাগ করে দিলাম। ওকে, তো এই যে উপরের দিকটা, এই পুরো অঞ্চলটাতে 90% মানুষ থাকে। কত পার্সেন্ট? 90%। আর নিচের অঞ্চলে মাত্র 10% মানুষ থাকে, মানে এই পুরো অঞ্চলে 10% মানুষ থাকে। এটাই হচ্ছে ভূগোলের সেই গণনা। ওকে, এটা এমসিকিউ আসতে পারে। এরপরে অক্ষাংশর যদি জিনিস দেখি, দেখো শিলিগুড়ি অঞ্চল যেটা রয়েছে, এই ধরে নাও সমুদ্রপৃষ্ঠ থেকে 200 বা 500 মিটার অঞ্চল অবধি রয়েছে। ঠিক আছে, 200 বা 500 মিটার অঞ্চল অবধি। এই যে 200 মিটার অঞ্চল অবধি এতটা জনসংখ্যা 56% কিন্তু এই 200 মিটারের মধ্যে থাকে। যে কোনো পৃথিবীর অঞ্চলে চলে যাও, তুমি দেখতে পাবে সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটারের ওপরের লেভেল অবধি এখানেই মানুষজন বসতি করতে বা শহরগুলো এই এরিয়াতেই রয়েছে। তারপরে 500-র উপরে যদি তুমি চলে যাও, সেখানে মাত্র 20% মানুষকে পাবে।
ঠিক আছে। 500 মিটারের উপরে অঞ্চল মানে হচ্ছে যেগুলো পাহাড়ি অঞ্চল বা যেগুলো মালভূমি অঞ্চল বা যেগুলো একটু হাইল্যান্ডে রয়েছে, সেখানে মাত্র 20% মানুষ থাকে। আর 500 মিটারের উচ্চতার মধ্যে 80% মানুষ থাকে। 200 মিটার যদি ধরা যায় 56% থাকে এখানে। ওকে, পৃথিবীর উত্তর গোলার্ধে যেটা আমি বললাম 0 থেকে 45 ডিগ্রির মধ্যে 80% মানুষ বসবাস করে। 0 থেকে 45 ডিগ্রি মানে হচ্ছে এই এরিয়াটা, এখানে 80% মানুষ বসবাস করে। এবং 45 থেকে 60 ডিগ্রি সেখানে 15%, মানে এই এরিয়াটা এখানে 15% থাকে। আর 60 থেকে 90 ডিগ্রি মানে একদম তলা অঞ্চলটা বা ওপরের অঞ্চলটা, এখানে মাত্র 1% মানুষ থাকে। কারণ হচ্ছে এই এরিয়াগুলোতে স্থলভাগ নেই, আর যদি থাকেও সেগুলো বরফে আবৃত হয়ে আছে। ওপরের অঞ্চলগুলো বরফে আবৃত হয়ে আছে মানে ওখানে মানুষজন থাকতে পারে না, তার জন্য 1% মানুষ থাকে। এবার 700 কোটিতে বা 800 কোটিতে 1% মানুষ কত? মাত্র 8 কোটি। ঠিক আছে, 8 কোটি মানুষ ওই এরিয়াগুলোতে থাকে, কষ্ট করে তাও কি, বা অনেকে মারাও যায়। সেখানে জনসংখ্যা বাড়ে না সহজে। ডেমোগ্রাফি শব্দের ব্যবহার প্রথম করেছিলেন আচেল গুইলার্ড, যেটা আমরা টপার্সের এমসিকিউ সিরিজটা করি প্রতিটি ক্লাস বোঝার পরে। তো যারা যারা আলফা ব্যাচের জিওগ্রাফি ব্যাচের রয়েছে তোমরা অবশ্যই জানো, আর যারা নেই তোমরা কিন্তু আমার জিওগ্রাফি আলফা সেই প্রিমিয়াম ব্যাচটি নিতে পারো। SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে গিয়ে ডিরেক্ট নিতে পারো, অথবা আমার যে নাম্বারটি শো হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া রয়েছে, সেখান থেকে তুমি কানেক্ট করে আমার সঙ্গে তুমি এই ব্যাচটি নিয়ে নিতে পারবে। খুবই ডিটেলে এরকম অ্যানিমেটেড নোট দিয়ে আমি বোঝাই, সেই অ্যাপের মধ্যে অ্যানিমেটেড নোটগুলোও দেওয়া আছে, তোমার যতবার ইচ্ছা সেটা পড়তে পারবে তুমি। প্রতিটি চ্যাপ্টারে ডাউনলোডেবল নোটস আছে। যেমন এই চ্যাপ্টারটি আমি যখন শেষ করব, এটার সব থেকে ইম্পর্টেন্ট নোটসগুলো দিয়ে দেবো, যেগুলো তুমি কমপ্লিট করতে পারবে। আর বিশ্বাস করো, এই যে পড়াগুলো পড়াচ্ছি এখান থেকেই নোটগুলো থাকবে, পরীক্ষাতেও 100% তোমরা কমন পাবে, এটুকু আমি দাবি করে বলতে পারি। এতেই শেষ নয়, প্রতি এই পুরো চ্যাপ্টারটার মক টেস্ট দেওয়া থাকবে, সেখানে মক টেস্ট দাও এবং নিজের যে পারদর্শিতা সেটা যাচাই করে নাও। তাহলে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, নিজে নিজে মক টেস্ট কুইজ দাও এবং নিজের উত্তর দেখে নাও কোনটা ভুল হচ্ছে। সেই মক টেস্টের রেজাল্ট আর কেউ দেখতে পারবে না তুমি ছাড়া। ভারতের প্রথম আদমশুমারি কবে হয়? সেন্সাস 1872-এ। 1881-তে তারপরে শুরু হলো, 10 বছর পর পর সেন্সাস করা হবে। ভারতের জনঘনত্ব 2011 অনুযায়ী ছিল 382। সেই 11 সালের গণনা স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। 2011 সালে যে সেন্সাস হলো কততম? 15তম। মানুষ জমির অনুপাত ছিল 428। এডউইন ক্যানন তিনি প্রথম কাম্য জনসংখ্যা এই কথাটি ইউজ করেছিলেন, তিনি এই তত্ত্বের প্রবক্তা। বিশ্বের মোট জনসংখ্যা কত ছিল? 2024-এ 816.20 কোটি। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই জেনে যাবে। 90% মানুষ পৃথিবীর উত্তর গোলার্ধে বসবাস করে, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা আসছি বিশ্বের জনসংখ্যার বন্টন, যেটা আমরা অলরেডি অনেকটা পড়ে নিয়েছি। জনসংখ্যা আমরা পড়েছি বিশ্বের 816.20 কোটি। পৃথিবীর 90% মানুষ মহাদেশের 10% অঞ্চলে কেন্দ্রীভূত আছে। মানে এত বড় যে এই মহাদেশীয় অঞ্চলগুলো, এখানে 10% অঞ্চলে কিন্তু 90% মানুষ বসবাস করে। বিপরীতভাবে 10% জনসংখ্যা পৃথিবীর বাকি 90% এরিয়াতে ছড়িয়ে আছে। যেমন এই যে ছোট্ট ছোট্ট দ্বীপগুলো, এগুলোতে 10% জনসংখ্যা থাকে। ওকে, গোলার্ধ এবং অক্ষাংশ এটা বোঝানো হয়ে গেছে। এই যে আমি লাইনটি টেনে দেখালাম, এই এরিয়াতে 80% থাকে, তার উপরে থাকে 19%, তার উপরে থাকে 1%। সেম নিচে উপরে মিলিয়ে এটা করা হয়েছে। উচ্চতাও আমি ভালো মতো তোমাদেরকে বোঝালাম, কিন্তু সমুদ্র অঞ্চল থেকে 200 মিটারের মধ্যে থাকে কত পার্সেন্ট? 56%। তোমাদের সুবিধার্থে লিখে দিই 56%। আর 500 মিটারের মধ্যে থাকে কত? 80%। ঠিক আছে, 500 মিটারের মধ্যে থাকে 80%। বাকি 20% থাকে কোথায়? এই উচ্চতা অঞ্চলে, 500 থেকে ওপরের মিটারগুলো। আচ্ছা, তোমরা অনেকে ভাবতে পারো স্যার 80 আর 56 মিলেই তো অনেক হয়ে যাচ্ছে, তাহলে এভাবে কিভাবে হয়? এই যে 200 মিটার এইটুকুতে 56% থাকে, তারপরে বাকি এই যে বাঁচলো 44%, সেটা কিন্তু 200 থেকে ওপরেরটাকে ধরা হচ্ছে। কিন্তু যখন 500-র ব্যাপারে চলে আসছো, 500-র ব্যাপারে এই অঞ্চলটা পুরোটাই 80%, তারপরে হচ্ছে 20%। ঠিক আছে, এভাবে ভাবা হচ্ছে এটাকে।
বিশ্বের 56% লোক 500-র মধ্যেই থাকে, এটুকু মনে রাখতে হবে। এরপর মহাদেশগত জনসংখ্যা বন্টন খুব ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট থাকবে, কত ধরে নাও কত পার্সেন্ট বা কত সংখ্যা সেটা মনে রাখার দরকার নেই, কিন্তু কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ, কে ফিফথ এগুলো মনে রাখতে হবে। এশিয়া সব থেকে জনবহুল মহাদেশ, সেকেন্ডে রয়েছে আফ্রিকা, তারপরে রয়েছে ইউরোপ, তারপরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপর রয়েছে ওশিয়ানিয়া, মানে বিশ্বের ক্ষুদ্রতম জনবহুল মহাদেশ। ঠিক আছে, ওশিয়ানিয়াকে আই থিঙ্ক বলে, অস্ট্রেলিয়াও বলে। তাহলে 1 নম্বরে এশিয়া, আফ্রিকা, তারপরে ইউরোপ, তারপরে উত্তর আমেরিকা, তারপরে দক্ষিণ আমেরিকা। এই ক্রমটা মনে রাখতে হবে তোমাদেরকে। এরপরে দেশের কথা চলে এসেছি, আমরা মহাদেশ করলাম, এবার দেশ। সব থেকে জনবহুল দেশের নাম ভারত, তারপরে চীন, তারপরে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে পাকিস্তান, তারপরে নাইজেরিয়া, তারপরে ব্রাজিল, তারপরে বাংলাদেশ, রাশিয়া, ইথিওপিয়া। এই 10টি নাম তোমাদেরকে মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে 81% মানুষ, এই যে 10টা, পৃথিবীতে তো অনেক দেশ রয়েছে তাই না, সেই মাত্র 10টার কথা বললাম, এখানেই কিন্তু 81% মানুষ পুরোপুরি পৃথিবীর থাকে। ওকে, মানে ধরে নাও পৃথিবীতে কত বললাম, 816 কোটি আছে, তো 816 কোটির মধ্যে 80%, ঠিক আছে, মানে ধরে নাও 640 কোটি। এই 640 কোটি মানুষ এই 10টা দেশের মধ্যেই থাকে। বাকি যত বাঁচলো 150 কোটি বা 200 কোটি, তারা অন্যান্য দেশে থাকে। ওকে, বিশ্ব জনঘনত্ব বন্টন, যদি তুমি জনঘনত্ব দেখো, যেটা আমি বোঝালাম তোমাদেরকে সেই জনস্বল্পতা জনকীর্ণতা নিয়ে, তাহলে অতি নিবিড় অঞ্চলকে সেখানে 100 জন থাকে প্রতি বর্গ কিমিতে, যেমন কলকাতা, শিলিগুড়ি অঞ্চল। ঠিক আছে, তারপর নিবিড় অথবা মানে নাতি নিবিড় অথবা মধ্যম জনঘনত্ব 11 থেকে 50 জন দেখা যায় প্রতি বর্গ কিমিতে। এটা কোথায়? এটা বলতে পারো তুমি দার্জিলিং অঞ্চল, অথবা ধরে নাও ডুয়ার্স অঞ্চল। এটা হচ্ছে নাতি নিবিড় অঞ্চল। বিরল, বিরল মানে জনসংখ্যা সেখানে প্রতি বর্গ কিমিতে 1 থেকে 10 জন, যেমন সিকিমের উপরের অঞ্চলগুলো, তাই না, দার্জিলিংয়ের সেই গ্রাম্য অঞ্চলগুলো, সেখানে প্রতি বর্গ কিমিতে 1 থেকে 10 জন দেখা যায়। অতি বিরল, যেখানে জনসংখ্যা মাত্র 1 জন বা তাও নেই, সেগুলো হচ্ছে অতি বিরল বা জনহীন অঞ্চল, যেমন সাহারা মরুভূমি, অথবা ধরে নাও সেই লাদাখ উপরে অঞ্চল, সিয়াচেন বর্ডার, ওই এরিয়াগুলো, সেখানে মানুষ থাকতে পারে না, সেখানে -40 -50 ডিগ্রি সেলসিয়াস চলে যায়, মানুষ থাকার যোগ্যই না, সেখানে একমাত্র আর্মি ক্যাম্পসগুলো রয়েছে। ওকে, অতি নিবিড়, আচ্ছা আর্মি ক্যাম্পসগুলোকে ধরা যাবে না, কারণ তারা সেখানে বাড়ি বানায়নি, কিন্তু তারা ডিউটি করছে, তারা ফিরে আসবে, তো ওগুলো ধরা যাবে না। ওকে, অতি নিবিড় যেই অঞ্চলগুলো বলা হয় যেখানে মানুষজন খুব বেশি থাকে, যেমন এই আমাদের ইন্ডিয়া অঞ্চলটা, এটা অতি নিবিড় অঞ্চল, আমাদের ভারতবর্ষটা। এখানে কি দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া, বিশেষ করে গঙ্গা সমভূমি ভারতের, বাংলাদেশের পদ্মা অববাহিকা, চীনের ইয়াংসেকিয়াং অববাহিকা, জাপানের শিল্পাঞ্চল, এখানে প্রতি বর্গ কিমিতে 200 থেকে 1000 জন থাকে। যেটা আমি বললাম, কলকাতা অঞ্চল ভাবো, মুম্বাই অঞ্চল ভাবো, ব্যাঙ্গালোর ভাবো, এখানে খুব বেশি মানুষজন থাকে। কারণ কি, উষ্ণ আর্দ্র মৌসুমি বায়ু এটা থাকার ফলে সেখানে বৃষ্টিপাত হয়, গরম বা ঠান্ডাটা সেটা মাত্রাভাবেই পড়ে, যাতে ফসল ভালো হতে পারে, এর জন্য এখানে মানুষজন অনেক বেশি থাকে। এরপরে উচ্চ জনঘনত্ব অঞ্চল, যেখানে খুব বেশি মানুষজন থাকে, যেমন যুক্তরাষ্ট্রের টেমস উপত্যকা, জার্মানির রাইন উপত্যকা, রাইন নদী, এবং ফ্রান্স। এখানে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকে, না গরম না ঠান্ডা। সেখানে শিল্প বিপ্লবের প্রভাবের জন্য বা খনিজ সম্পদের জন্য সেখানে মানুষজন কিন্তু বেশি থাকে, প্রায় 80% শহরে জনবসতি রয়েছে এখানে। কানাডার দক্ষিণ পূর্বাংশে সেন্ট লরেন্স উপত্যকায় কিন্তু দেখা যায় এই জনবসতি। কারণ কি, পশুপালন, খনিজ উত্তোলন, ব্যাপক ব্যাপক নগরায়ন যেটা রয়েছে। জায়গাগুলো কি, শিকাগো, পিটসবার্গ, তারপর অটোয়া। এবার এখান থেকে এমসিকিউ কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে উত্তর পশ্চিম ও মধ্য ইউরোপে জনসংখ্যা বেশি কেন, জনঘনত্ব বেশি কেন? কারণ নাতিশীতোষ্ণ জলবায়ু, উন্নত পরিবহন, এগুলোর জন্য। আর এটা আসতে পারে শহরগুলির নাম কি মধ্য এবং পূর্ব আমেরিকার, সেগুলো মনে রাখতে হবে। এবার নেক্সটে চলে আসি। নাতি নিবিড় মানে যেখানে জনঘনত্ব অত বেশি নয়, যেমন আমি বললাম দার্জিলিং অঞ্চলগুলো,
তারপরে সিকিমের নিচের অঞ্চলগুলো, সেখানে জনসংখ্যা অত বেশি নেই। ওকে, যেমন ডুয়ার্সের অঞ্চলগুলো, বা তোমরা যদি মহাদেশে দেখে নাও তাহলে ইসরায়েল দেশ রয়েছে, তুরস্ক রয়েছে, দক্ষিণ পশ্চিমাংশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, এগুলোতে অত বেশি জনঘনত্ব নেই। তারপর ঘানা রয়েছে আফ্রিকার, নাইজেরিয়া, কেনিয়া, মিশর, সুদান, ইউরোপের জর্জিয়া, স্পেন, রাশিয়া এবং আমেরিকার রয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এবং মধ্য পূর্বাংশ। তারপরে দক্ষিণ আমেরিকার রয়েছে ভেনেজুয়েলা, যেখানে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, ব্রাজিল রয়েছে, কলম্বিয়া রয়েছে, ওশিয়ানিয়ার, অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল অঞ্চল, এগুলোতে কিন্তু বেশি দেখা যায় না মানুষজন। এখানে প্রতি বর্গ কিমিতে 11 থেকে 50 জন দেখা যায়। এরপরে বিরল, যেগুলোতে একদম দেখা যায় না, যেগুলো পড়ে যায়, ধরুন গ্রিনল্যান্ড, ঠিক আছে, এই যে এই অঞ্চলগুলো যেখানে বরফ হয়ে আছে, এখানে একদমই মানুষজন দেখা যায় না। তো রাশিয়ার স্তূপ তৃণভূমি, তৈগা অরণ্য, তারপর সাভানা, ওয়েল তৃণভূমি, আমেরিকাতে কোন জনবিরল, এই এরিয়াগুলোর নাম মনে রাখতে হবে। এশিয়াতে কোন জনবিরল এরিয়া রয়েছে, এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, এগুলো নোট ডাউন করে নাও। অতি বিরল, যেখানে একদম দেখা যায় না, মানুষজন থাকেই না যেখানে, যেগুলো পর্বত অঞ্চলগুলো রয়েছে, মরু অঞ্চল রয়েছে, পার্বত্য নিরক্ষীয় অরণ্য, সেগুলোতে যেমন আমাজনে থাকতে পারে না মানুষজন, সেটা কোথায় পড়ে? দক্ষিণ আমেরিকায় পড়ে। আফ্রিকার জায়ার অববাহিকা, তারপরে এই পার্বত্য অঞ্চল যদি আমাদের বলো, হিমালয়, আমেরিকার রকি আন্দিজ, এগুলোতে মানুষজন থাকতে পারে না। আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড দেশের মধ্যে থাকতে পারে না। সাহারা, কালাহারি, আরব, থার, তারপর আটাকামা, এগুলো মরুভূমিতে মানুষ থাকতে পারে না। তো এই নামগুলো আসতে পারে, মরুভূমির নাম বলে দিল অথবা ফরেস্টের নাম বলে দিল, এগুলো জানতে হবে। অসম জনসংখ্যা বন্টনের কারণগুলো কি কি, এগুলো আমরা জানবো। উচ্চ অক্ষাংশ যেগুলো আমরা বলি, মানে ওপরে যেগুলো রয়েছে, যেমন দেখো এই উচ্চ অক্ষাংশ এবং এখানে উচ্চ অক্ষাংশ, এই এরিয়াগুলোতে কি হয়, বেশি করে সেখানে বরফ পড়ে, ঠান্ডা পড়ে, তার জন্য মানুষ এখানে একদমই থাকতে পারে না। তারপরে মধ্য অক্ষাংশ, এখানে চাষাবাদ ভালো হয়, শিল্প ভালো হয়, তার জন্য কিন্তু মানুষ এখানে থাকতে পছন্দ করে। এবার নিম্ন অক্ষাংশ, যেটা একদম মিডলে পড়ছে, সেখানে ফরেস্ট বেশি হয়, মাটি বেশি উর্বর হয়, মানুষ কিন্তু এখানেও থাকতে পছন্দ করে। তাহলে একদম জনবিরল যদি এরিয়া বলি আমি, উচ্চ অক্ষাংশে পড়ে যাচ্ছে। পৃথিবী যেহেতু দুদিক থেকেই গোল, তো ওপরে এই নিচে দুটোই কিন্তু উচ্চ অক্ষাংশের মধ্যে পড়ছে। নিম্ন অক্ষাংশ মানে হচ্ছে যেগুলো 0 থেকে শুরু হয়, সেটাকে নিম্ন অক্ষাংশ বলে। উচ্চ অক্ষাংশ মানে 90 ডিগ্রি একদম শেষ হয়, 90 ডিগ্রি, সরি পার্সেন্ট লিখে দিয়েছি, তো এটা উচ্চ অক্ষাংশ বলে। নিচে যে দেখছো এটাও কিন্তু 90 ডিগ্রি। ওকে, এবার উচ্চ অক্ষাংশের হিমমণ্ডল, এখানে শীত থাকার কারণে কৃষি ও শিল্প হয় না বলে এখানে মানুষ দেখা যায় না। তারপর নিম্ন অক্ষাংশ যেটা আছে, নিম্ন অক্ষাংশ নিরক্ষীয় অঞ্চল, এখানে উষ্ণতা, আর্দ্রতা, দুর্গম অরণ্যের কারণে জনবিরল বা জন দেখা যায় না এখানে। তারপরে নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানে মানুষের জন্য সব থেকে অনুকূল, তাই এই এরিয়াগুলোতে সব থেকে বেশি কিন্তু মানুষ দেখা যায় মধ্য অক্ষাংশে। ঠিক আছে, যেটা আমি বলছিলাম, মিডল থেকে যদি তুমি দাগ কেটে নাও, তো এই অঞ্চলগুলোতেই কিন্তু সব থেকে বেশি তুমি মানুষ দেখতে পারবে, এই অঞ্চলগুলোতে। নিচেও তাই বলবো, কিন্তু নিচের দিকে পারবে না। ওকে, এরপর আমরা নেক্সটে চলে আসছি। অতি নিবিড় অঞ্চল এবং অতি বিরল অঞ্চলের মধ্যে এখানে কিন্তু তফাৎ দেওয়া আছে। যেমন অতি নিবিড় অঞ্চল মানে যেখানে সব থেকে বেশি মানুষজন দেখা যায়, সেখানে উর্বর সমভূমি থাকে, নদী উপত্যকা থাকে। আর অতি বিরলে কি, যেমন সিকিম অঞ্চলগুলো পর্বত থাকে, বা মরুভূমি, সাহারা, তারপর বরফ থাকে, যেমন রাশিয়ার অঞ্চলগুলো একদম। ওকে, তারপর অতি নিবিড় অঞ্চল কি হয়, অনুকূল হয়, মৌসুমী এবং নাতিশীতোষ্ণ, না বেশি গরম না বেশি ঠান্ডা। আর এগুলোতে হয় বেশি গরম পড়বে, নয়তো খুব ঠান্ডা পড়বে। এখানে কৃষিকাজ করা যায়, ব্যাপক শিল্প হয়, বাণিজ্য হয়। এখানে কোনো কৃষিকাজ হয় না, শিকার করতে হবে, পশুপালন করতে হবে, অথবা বন থেকে জিনিসপত্র নিয়ে আসতে হবে। গাঙ্গেয় সমভূমি আছে, মানে গঙ্গার পাশের যে সমভূমিগুলো, সেগুলোর জন্য উর্বর হয়, পশ্চিম ইউরোপ এরিয়া নিবিড় অঞ্চলের মধ্যে পড়ে। সাহারা এবং আন্টার্কটিকা, যেখানে একদমই কোনো কিন্তু গাছপালা নেই। তারপরে আধুনিক ও উন্নত পরিকাঠামো এখানে পাওয়া যায় নিবিড় অঞ্চলে, শহর থাকে অনেক। এখানে আদিম উপজাতি এবং কষ্টকর জীবন থাকে, যেমন ওই যে আমাজন অঞ্চলে আদিম উপজাতিরা থাকে। তারপরে আরও কিছু এমসিকিউ নোটস তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি, যাতে তোমরা ভালো মতো এখান থেকে এই চ্যাপ্টারটিকে কমপ্লিট করতে পারো। তবে এই যে ভালো মতো এটাকে দেখে নাও, পারলে ভালো মতো লিখে নাও, নোট ডাউন করে নাও। এই যে চ্যাপ্টার আছে মানবীয় ভূগোলের জনসংখ্যা, এটির উপরে আমরা 3টি মাস্টার ক্লাস নিয়ে আসবো।
তিনটি এই মাস্টার ক্লাসের দ্বারা এই চ্যাপ্টারকে আমরা ডিপ ডাইভ করে প্রতিটি এমসিকিউ ডেটা অ্যানালাইসিস করে পড়ে নেব। আর এমসিকিউ নোটসও পাবে। এই যে অ্যানিমেটেড নোটটি রয়েছে এটিও অ্যাপের মধ্যে পাবে। তোমার যদি মনে হয় আমার কাছে তুমি ভূগোলটি ভালো মতো পড়তে চাও তাহলে আলফা জিওগ্রাফি ব্যাচ নিতে পারো। ডেসক্রিপশনে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক রয়েছে, আর এখানে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারেও তুমি কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ করলেই তুমি কিন্তু 199 এর বিনিময়ে এই ব্যাচটি নিয়ে নিতে পারো, যেখানে পুরো থার্ড সেমিস্টার 199 দিয়ে তোমাকে পড়ানো হবে। এটা মান্থলি কোনো চার্জেস নয়, একবার পেমেন্ট করবে এবং পুরোপুরি ব্যাচটি তোমার 6 মাসের জন্য। 6 মাস তুমি ভালো মতো পড়তে পারবে। তুমি যদি পরীক্ষার আগেও এটি নিচ্ছ তবুও তুমি এই মাস্টার ক্লাসগুলো কমপ্লিট করে স্মার্ট নোটস দেখে এবং মক টেস্ট দিয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। যদি তোমার 20 বা 25 পাওয়ার কথা সেখানে তুমি 35 পাবে। যদি তোমার 35-এর মতো প্রিপারেশন হয়েছে তুমি 40 পাবে, কারণ সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করতে পারবে মক টেস্টের সাহায্যে, এবং স্মার্ট নোটসের দ্বারা তোমার পড়াশোনা হয়ে যাবে আরও জোরদার। কারণ বইগুলি পড়া কিন্তু অনেক বোরিং এবং বইগুলিতে সঠিক গাইডেন্স নয়। তাই এখনই জয়েন করো আলফা জিওগ্রাফি ব্যাচটি। এরপরে মাস্টার ক্লাস 2-তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আলফা ব্যাচের মধ্যে। সি ইউ সুন গাইস। এই সম্পূর্ণ ক্লাসটি করার জন্য এখনই জয়েন করো আলফা ব্যাচটি, যেটি তুমি এসবিআর এডটেক অ্যাপে পাবে। তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে এসবিআর এডটেক অ্যাপটি ডাউনলোড করে নাও।